নমস্কার দর্শক বন্ধুরা, আজকের কৃষি দর্শনে আপনাদের স্বাগত জানাই। অর্কিড অর্কিড ফুল তার সৌন্দর্য ও নান্দনিক বৈচিত্র্যের জন্য সারা বিশ্ব জুড়ে পরিচিত। 25,000-এর চেয়েও বেশি এই বিশ্বে এই ফুলের প্রজাতি রয়েছে, যা ফুলপ্রেমীদের কাছে এক অন্যরকম। তো আমাদের সাথে আজ আমাদের স্টুডিওতে তেমনই একজন অর্কিড প্রেমী রয়েছে, ডক্টর মহামায়া বণিক, যিনি গত 2 বছর ধরে এই ফুল নিয়ে গবেষণা করছেন। তো চলুন আজ আমরা ওনার সাথে কথা বলিনি। ম্যাডাম, আপনি যদি আমাদের দর্শকদের এই অর্কিড ফুল নিয়ে কিছু বলেন, অর্কিড ফুল সম্পর্কে। নমস্কার। অর্কিড ফুল নিয়ে আমরা যদি বলি, তো অর্কিড এমন একটা ফুল যেটা খুব ফ্যাসিনেটিং, এটার ফ্লাওয়ার কালার আর এটার ফ্র্যাগনেন্সও থাকে। তারপর এটার ভ্যাস লাইফ 2 মাস থেকে বেশি থাকে। তো কোনো কৃষক বা কেউ অর্কিড প্রেমী যদি এটার কাল্টিভেশন করে, এটাকে মার্কেটিং করে, তাহলে অনেক বেশি লাভ ও উনি আমদানি করতে পারবে। আচ্ছা ম্যাডাম, আপনি যদি এখন আপনার কাজ সম্পর্কে, যা আপনি গবেষণা করছেন তা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন, বা আপনি ত্রিপুরা রাজ্যে যে প্রজেক্টটা শুরু করবেন ওইটা নিয়ে যদি কিছু বলেন। ঠিক আছে। তো আমি যে প্রজেক্টটা করব, এটা হচ্ছে ডিএসটির একটা প্রজেক্ট। এটাতে প্রথম ওমেনদের একটা গ্রুপ বানানো হবে, এসএসজি গ্রুপের মতো করে 10টা গ্রুপ বানানো হবে। তারপর আমি বায়োরিয়েক্টর টেকনোলজি দিয়ে প্লান্টলেট ডেভেলপ করব, যেটা করব আমি আইসিআর, ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর অর্কিডস, পাকিয়ং, সিকিমে। ওইখানে অর্কিডের প্লান্টলেটগুলি ডেভেলপ করার পরে আমি ত্রিপুরার কৃষকদের যে গ্রুপগুলি বানাবো, ওদের প্রথমে ট্রেনিং দেব যে কীভাবে ওরা যদি অর্কিডের প্লান্টলেট পায়, তাহলে ওটাকে কীভাবে ওরা দেখাশোনা করবে, কীভাবে ওটার যত্ন নেবে, কীভাবে মার্কেটিং করবে। তারপর ওদেরকে আমি ফ্রি অফ কস্টে ওদেরকে প্লান্টলেট দেবো আমরা। তারপর দেওয়ার পরে ওদেরকে এটাও দেবো, এনশিওর করে দেবো যে কীভাবে ওরা এটাকে মার্কেটিং করবে। কেননা শুধু ফুল যত্ন করলে তো হবে না, ওর সাথে সাথে ইনকামও ওদের দরকার। তো যারা ওমেন্সরা আছে, যাদের এখন ইনকাম অনেকটা কম, ওদেরকে আমি স্পেশালি টার্গেট করব গ্রুপ বানানোর জন্য, এবং তাদেরকে আমি সহায়তা করব। আর স্পেশালি যদি ত্রিপুরার কথা বলি, ত্রিপুরা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। তো এখানে অর্কিডের 25,000 স্পিসিসের মধ্যে যেমন ডেনড্রোবিয়াম আছে, ফ্যালানপসিস আছে, ভ্যান্ডা অর্কিড আছে, ক্যাটলিয়া হয়ে গেল। এই ট্রপিক্যাল অর্কিডগুলি যেগুলি গরম পছন্দ করে, সেই অর্কিডগুলি ত্রিপুরাতে লাগালে কৃষকরা খুব ভালো করে এটার যত্ন নিতে পারবে, প্লাস বেশি সমস্যা ওদের সম্মুখীন হতে হবে না। কেননা গ্লাস হাউস তৈরি করে সিম্বিডিয়াম অর্কিড করাটা অনেকটা টাফ হয়ে যাবে কৃষকদের জন্য। তো অর্কিডগুলি লাগাতে পারবে। আর যদি আপনি ভ্যারাইটির কথা বলেন, তো ডেনড্রোবিয়ামের মধ্যে যেমন ডেনড্রোবিয়াম কম্পেক্টাম আছে, তারপর ডেনড্রোবিয়াম সোনিয়া পিঙ্ক আছে, থাইল্যান্ডের কিছু ভ্যারাইটি আছে যেগুলির ফুলের সাইজগুলি অনেক বড় থাকে, যেমন ডেনড্রোবিয়ামে থংচাই গোল্ড আছে। তো এগুলি লাগালে, ডেনড্রোবিয়াম লাড্ডা রেড আছে, এগুলি লাগালে ওরা ভালো কম যত্নে অনেকটা ভালো স্পাইক পাবে আর ওরা সেলিং করতে পারবে। হ্যাঁ ম্যাডাম, আরেকটি প্রশ্ন, যে এটা কি কিরকম টেম্পারেচারের দরকার পড়ে এই অর্কিড ফুলের জন্য আমাদের? যে অর্কিড ফুল আমরা জানি যে শীতের জায়গায় অর্কিড ফুল মেইনলি হয়ে থাকে, তো আমাদের ত্রিপুরাতে তো দুটো টেম্পারেচারই আছে। তো এটা কি এটা নিয়ে যদি একটু বিস্তৃতভাবে কিছু আমাদেরকে বলেন, আমাদের দর্শকদের। তো অর্কিড যে ফুলটা, এটা শুধুমাত্র গরম জায়গায় হয় বা ঠান্ডা জায়গায় হয় এরকম কিছু না। অর্কিডের মধ্যে 25,000 স্পিসিস আছে, এটার মধ্যে অনেক 1825টা জেনারা আছে। তো প্রতি জেনারার ওদের রিকোয়ারমেন্ট আলাদা আলাদা। তো তাই বললাম আমি, ট্রপিক্যাল যে অর্কিডগুলি যেমন ফ্যালানপসিস, ডেনড্রোবিয়াম, ভ্যান্ডা, ক্যাটলিয়া, এগুলি যদি আমরা টার্গেট করি, তাহলে এই অর্কিডের ভ্যারাইটিগুলি আমরা লাগাই। তো নর্মাল 75% শেড দিয়ে লাগানো যেতে পারে আন্ডার গ্রিন হাউস, গ্রিন শেড নেটের আন্ডারে। অথবা ওরা এটাও করতে পারে, কারোর কাছে আম বাগান আছে বা লিচু বাগান আছে, ওরা গাছগুলিতে প্রতিটা গাছে 5 থেকে 6টা অর্কিড ওরা কোকোনাটের যে হাস্ক হয় ওটা দিয়ে ওরা বেঁধে তারপর ওইখানে লাগাতে পারে। এতে কি হবে, ওরা একটা জায়গার থেকে 2টা ফসল পাবে, আমও পাবে আবার অর্কিডের ফুলও পাবে। তো এরা এটা করতে পারে। তারপর আরও করতে পারে, যদি কেউ পটে লাগালে তাহলে ওইটা আবার ওদেরকে যে নেট, সেটা যে শেড নেট আছে 75% দিয়ে ওটা লাগাতে হবে, প্লাস ওইটা হিউমিডিটিটা একটু 50%-এর উপর মেনটেন করতে হবে। হ্যাঁ ম্যাডাম, এই ফুলটা কি আমরা আমাদের নর্মাল মানুষ ওদের বাড়িতেও লাগাতে পারবো, নাকি কোনো স্পেসিফিক জায়গা তৈরি করতে হবে এই ফুলটার জন্য, লাগানোর জন্য?
হ্যাঁ, বাড়িতেও আমরা লাগাতে পারবো। বাড়িতে যেমন পুরো অর্কিডের একটা স্পেশালিটি আছে, ওরা ডাইরেক্ট সানলাইটে লাগে মরে যায়। তো ওদেরকে 50% শেড যেখানে হয় ওইখানে রাখতে হবে। আর স্পেশালি বিকেলের যে সকালে সূর্যের আলোটা ওদের পড়লে গায়ে পড়লে হয়ে যাবে, বাট বিকেলের যে সানসেটের সূর্যের আলোটা ওইটা যদি অর্কিডে পড়ে তাহলে কিন্তু ফুল হবে না, ওদের পাতাও ঝরে যাবে। তো এটা খেয়াল রাখতে হবে আমাদের। একটু শেড জায়গা, যেমন বারান্দা আছে, আপনি বারান্দাতে রাখুন, বারান্দাতে রাখতে পারবেন। এখানে যেমন ডেনড্রোবিয়াম সবচেয়ে মানে কেউ আপনি যদি অর্কিড লাভার হন, আপনি ডেনড্রোবিয়াম দিয়ে শুরু করতে পারেন। এটাকে আপনি বারান্দাতে রাখলে ইজিলি হয়ে যাবে। তো প্লাস আপনি কি করতে পারেন, স্প্রেয়ার কিনতে পারেন, স্প্রেয়ার দিয়ে ওইটাকে জল দিতে হয়। আর স্পেশালি কয়েকটা যেমন কেমিক্যাল আসে, সুপার সোনাটা বলি, ওইটা যদি স্প্রে করেন প্রতি মাসে একবার 1 ml per লিটার, একটু কস্টলি আসে 300-এর মতো, তো ওইটা যদি আপনি স্প্রে করেন গাছটা অনেকটা হেলদি থাকবে। তারপর পঞ্চগর্ভ বানাতে পারেন, আপনাদের যদি দরকার হয় আমি এটা ফর্মুলেশনটা আপনাকে দিয়ে দেবো, ওইটাও স্প্রে করলে গাছটা অনেকটা হেলদি থাকে। আর অর্কিড গাছ কি জানেন, একটা লাগানোর 1.5 বছর পরেই ওটা কিন্তু ফার্স্ট ফ্লাওয়ারিং হবে। তো এটা একটু ধৈর্য ধরতে হবে। তো এটা আমরা এইভাবে আমাদের বারান্দাতেও আমরা রাখতে পারি। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন, ম্যাডাম বললো যে আপনারা বাড়িতে বারান্দাতেও অর্কিড ফুলের চাষ করতে পারবেন। প্রসেস বলে দিলেন ম্যাডাম। তো চলুন আমরা এবার পরবর্তী প্রশ্নে চলে যাই ম্যামের কাছে। ম্যাডাম, আপনি বলেছিলেন এখনই ওই জেনরা নিয়ে কিছু একটা, তো এই জিনিসটা নিয়ে যদি একটু বিস্তৃতভাবে কিছু বলেন আমাদের, জিনিসটা কি? হ্যাঁ, এটাকে আমরা এটাই মানে কৃষকদের বা অর্কিড যারা লাগাতে ভালোবাসেন, করতে ভালোবাসেন, ওদেরকে সরল ভাষায় যদি আমরা বলতে চাই, জেনারা থেকে মানে অর্কিডের 1825টা জেনারা, যেমন ডেনড্রোবিয়াম হলো, এটা একটা জেনারা, ফ্যালানপসিস এটা একটা জেনারা, এটার মধ্যে আবার স্পিসিসও আছে, ফ্যালানপসিস লোবি আছে, ফ্যালানপসিস মানাই আছে। কিন্তু আমরা স্পিসিসগুলি লাগালে ইজিলি আমরা কেয়ার করতে পারি ঠিকই, বাট এটার ফ্লাওয়ার সাইজটা অনেকটা ছোট হয়। ছোট ছোট ফুল তো মানে কমার্শিয়ালি মার্কেটিং করা যাবে না, তো আমরা তাই হাইব্রিড লাগাতে হবে। এটা হলো জেনারা নিয়ে কথা। আর যেটা বললাম ডেনড্রোবিয়াম যেমন কম্প্যাক্টাম হয়ে গেল, ডেনড্রোবিয়াম লাড্ডারেট, থাইল্যান্ডের ভ্যারাইটিগুলি, থাইল্যান্ডে আপনি জানেন মানে ওরা প্রতি মানুষের বারান্দায় বারান্দায় অর্কিড আছে। ওদের মানে প্রতি মহিলাদের ইনকাম অনেকটা সরল ভাষায় মানে বললে বোঝা যায়, ওটা অর্কিডটাকে একটা কিডস প্লে হিসাবে নেয় এবং অর্কিড লাগায়। তো অর্কিড কাল্টিভেশন করা অনেকটা ইজি। আর অর্কিডের আরেকটা স্পেশালিটি হলো জল কম লাগে ওইটাতে। আপনি প্রতি সপ্তাহে একবার জল দিলে ওটা যথেষ্ট। কেন, অর্কিড ডাইনোসর যখন ছিল তখনও ছিল, আজকেও আছে অর্কিড। তাও বুঝতে পারেন ওইটার যে কতটুকু ওটার মধ্যে শক্তি আছে, যে বিনা জলে ওইটা অনেক দিন বাঁচতে পারে। হ্যাঁ, তো এটাই। আপনি কোনো গাছের মধ্যে যদি লাগান তাহলে আপনি দেখবেন কয়েক দিনের মধ্যে ওটা শিকড় বেড়ে গেছে এবং ওই গাছটা থেকে ওটা নিউট্রিশন নেওয়া শুরু করে। তো ওদের সার্ভাইবিলিটি অনেক বেশি হাই। আচ্ছা ম্যাডাম, আমাদের ত্রিপুরা রাজ্যে কত ধরনের অর্কিড আমরা লাগাতে পারবো? একটা কোরকম মানে কোন একটা স্পেসিফিক নাম্বার? হ্যাঁ, 4টা অর্কিড একদম ইজিলি ভাবে লাগানো যেতে পারে, যেমন ডেনড্রোবিয়ামের সোনিয়া পিঙ্ক, লাড্ডা রেড, থংচাই গোল্ড, তারপর ডেনড্রোবিয়ামের কম্প্যাক্টাম, এগুলি ইজিলি লাগানো যায়। ডেনড্রোবিয়াম হয়ে গেল। তারপর আপনার হয়ে গেল ফ্যালানপসিসের মধ্যে অনেকগুলি হাইব্রিড আছে, তো ওইগুলি আপনি লাগাতে পারেন। ফ্যালানপসিসের মধ্যে মানাই আছে, তারপর ফ্যালানপসিস আমাদের আইসিআর এনআরসিও এই বছর 25টা ভ্যারাইটি রিলিজ করেছে ফ্যালানপসিসের, ওইগুলি এনেও লাগানো যেতে পারে। ওইগুলি ত্রিপুরার কন্ডিশনে খুবই ভালো হবে, কেননা অলরেডি টেস্টিং করে যে এই ত্রিপুরার যে টেম্পারেচার, তো ওইটা হিসাবেই ওটা রিলিজ করা হয়েছে অলরেডি। তো এটা অলরেডি এমওইউ হয়ে গেছে ত্রিপুরা গভর্নমেন্টের সাথে, কীভাবে অর্কিডকে প্রমোশন করা যায় ত্রিপুরাতে। কেন, ত্রিপুরা অলরেডি একটা ফ্লাওয়ার লাভিং স্টেট। এখানে আপনি ফুল কিনতে যান, আপনি 50 টাকার নিচে কোনো ফুল পাবেন না। তো কৃষক ভাইরা বা যে কোনো অর্কিড লাভার যদি এটাকে গ্রো করে বিক্রি করে, ওর আমদানি খুবই ভালো হবে। কিরকম টেম্পারেচার, মানে একটা স্পেসিফিক যদি নাম্বার থাকে, টেম্পারেচারটা এরকম টেম্পারেচারের মধ্যে রাখলে এটা ভালোভাবে গ্রো হবে? কম টেম্পারেচার থেকে একটু বেড়ে গেলে টেম্পারেচার বা কমে গেলে এটা হবে না ঠিক? যেমন 22 থেকে আপনি 35-40 পর্যন্ত রাখতে পারেন এই অর্কিড, সবগুলি অর্কিডকে আমি যেটা 4টা নাম বললাম। তাহলে ওরা ইজিলি মানে সার্ভাইভ করতে পারবে। ওরা ওইটাতে ভালো, ওদের ক্লোরোফিল কন্টেন্টটাও ঠিক থাকবে, ওদের ফটোসিনথেসিস অ্যাক্টিভিটি ডিস্টার্ব হবে না। কিন্তু এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে আবার হিউমিডিটি মেনটেন করতে হবে। হ্যাঁ ম্যাডাম, অর্কিডের জন্য কিরকম নিউট্রিয়েন্টসের দরকার পড়ে এই গাছটার?
আচ্ছা, নিউট্রিয়েন্ট। হ্যাঁ, নিউট্রিয়েন্টের যদি কথা বলি আমরা, যদি আপনি সেটা বললাম আমের বাগানে যদি আপনি এটাকে অ্যাজ এ মিক্স ক্রপিং নিচ্ছেন, তাহলে নিউট্রিশন আপনি মাসে একবার সুপার সোনাটা স্প্রে করতে পারেন। আর এনপিকের যে ডোজটা, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এটা যখন ভেজিটেটিভ স্টেজে থাকে, জাস্ট গাছটা ছোট অবস্থায় আছে, প্লান্টলেট আমি দিলাম, ওদেরকে লাগালো, ওরা স্টার্টিং অবস্থাতে ওরা 19-19-19 মানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম 19-19-19 বা 20-20-20 স্প্রে করতে পারে মাসে 2 বার। ঠিক আছে, কিন্তু যখন এটা ফুল দেওয়া শুরু করবে 1.5 বছর পরে, তখন কিন্তু নাইট্রোজেনের মাত্রাটা কম করে দিতে হবে, না হলে ওদের কি হবে, পাতা বেড়ে যাবে কিন্তু ফুল আসবে না। তাই পরে ওদেরকে কি হবে, যেমন 8-25-25, 13-27-27 এই অনুপাতে ওদেরকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দিতে হবে। এই 3টা হয়ে গেল। আর সুপার সোনাটা এইটাও স্প্রে করতে পারে। হ্যাঁ, তো এটা যদি করে ওরা, ওদের ভালো ফসল আসবে। কিরকম সয়েলের প্রয়োজন হয় এই অর্কিডের জন্য? অর্কিড লাগানোর জন্য কিরকম সয়েল দরকার হয় বা কিরকম মাটির প্রয়োজন পড়ে? দেখুন, অর্কিড এপিফাইটিক একটা প্লান্ট, মানে গাছে হয়, মানে গাছের থেকে এটা নিউট্রিশন নেয়। হ্যাঁ, তো এটার মধ্যে কি হয় যে আমরা মাটিতে কয়েকটা অর্কিড আছে, গ্রাউন্ড অর্কিড, যেগুলি লাগালে মাটিতে হয়, বাট এগুলি লাগানোর জন্য মেইনলি আপনি গাছে লাগাতে পারেন, অথবা পটে যদি লাগান তাহলে আপনাকে মিক্সার বানাতে হবে। মিক্সারটাতে কী কী নিতে হবে, কোকো চিপস নিতে হবে, আপনি নারকেলের যে ছিলকাটা আছে এটা নিতে পারেন, এটা 30% হয়ে গেল। তারপর আপনি চারকোল, যেটা আমরা কয়লা বলি, ঠিক আছে, কয়লা নিতে পারেন 30%, 30-30-60 হয়ে গেল। আর 40%-40%-এর মধ্যে গাছের পুরনো যে গাছটা দিয়ে আমরা ফায়ারউড যেটাকে বলি আমরা, হ্যাঁ, ওইটা কেটে ওইটার 20%। আর আরও একটা আছে, যেমন আপনি পারলাইট নিতে পারেন, অথবা আপনি স্যান্ড নিতে পারেন, এগুলি মিক্স করে 4টা, হ্যাঁ, আপনি এটা মিক্সার বানাতে পারেন। তো এটাকে বলে অর্কিড মিডিয়া, অর্কিড পটিং মিডিয়া বলে এটাকে। এটাতে আপনি যে কোনো অর্কিড, এটা একটা কমন জেনারেল ফর্মুলেশন, এটা যে কোনো অর্কিডটাতে লাগালে হয়। ম্যাডাম, আপনি বললেন এখনই যে এটা যে কোনো গাছে লাগালে হবে অর্কিডটা, তাহলে কি মানে এটা একটা পরজীবী বলতে পারি আমরা? হ্যাঁ। আচ্ছা, আমার নেক্সট প্রশ্ন আপনার কাছে ম্যাডাম, এটার পোকামাকড় যখন পেস্টটা কিভাবে এটার আমরা রোধ করতে পারি এটার থেকে, এই গাছটা থেকে যদি পোকামাকড় আক্রমণ করে তাহলে? দেখেন, অর্কিড গাছে ডেন্ড্রোবিয়ামের যদি আমরা কথা বলি, তাহলে এটাকে একটা রেড পোকা, যেমন রেড স্পাইডার থাকে, রেড স্পাইডার, আপনি ওইগুলি খালি চোখে দেখতে গেলে আপনাকে টর্চ নিতে হবে। গাছের পাতাগুলি আছে না, পাতাগুলি নিচে এগুলি থাকে, খুব ছোট ছোট লাল স্পাইডার, রেড স্পাইডার বলে এটাকে। তাহলে এটা যদি আপনার গাছে থাকে, একটা গাছে থাকলে আপনার পুরো, মানে আপনার কাছে যদি 1000 গাছ থাকে, পুরো 1 মাসের মধ্যে সব গাছকে এফেক্ট করে দেবে। তো আপনি যদি এটাকে কাল্টিভেশন করছেন আর দেখেন যে হ্যাঁ, একটা গাছে রেড স্পাইডার আছে, তাহলে গাছটাকে প্রথম আলাদা করে দিন, আলাদা জায়গাতে রেখে দিন। রাখার পরে বায়ার কোম্পানির ওভেরন বলে একটা কেমিক্যাল আসে, ঠিক আছে, ওইটা 1 ml প্রতি লিটার জলে ঘুলে আপনি প্রতি 15 দিন ইন্টারভেলে স্প্রে করে দিন, তাহলে রেড স্পাইডারটা কন্ট্রোল হবে। আর দ্বিতীয় হচ্ছে, যেমন আপনাদের ডিজিজ আসতে পারে, পাতা হলুদ হয়ে যাওয়া বা অ্যানথ্রাকনোজ হতে পারে। এটা হলে আপনি যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যেমন ব্যাবিস্টিন আছে, তারপরে আপনি যে কোনো নিমের, আজকাল অর্গানিক হয়ে গেছে, স্টেট হচ্ছে অর্গানিক দিকে যাচ্ছে, তো নিম অয়েলও স্প্রে করতে পারেন। ক্যাপটেইন আছে, ওইটাও 2 গ্রাম পার লিটার, বা গাছটা যদি বেশি হেলদি থাকে 2 গ্রাম দিন। আর গাছটা অনেক এফেক্টেড বেশি হয়ে গেছে, তাহলে একটু 2.5 গ্রাম পার লিটার দিতে পারেন, ঠিক আছে। আর তারপরে আর যদি কোনো সমস্যা থাকে, তো কনফাইডার বলে একটা থাকে, যেমন মাইটস, যদি মাইটস এফেক্ট করে আপনার গাছে, তাহলে মাইট যেমন অন্য আমাদের ফসলেও এফেক্ট করে, সেমন অর্কিডেও করে। যদি মাইট এফেক্ট করে তাহলে কনফাইডার দিয়ে দিন, সেই একই প্রতি 1 ml পার লিটার হিসাবে আপনি স্প্রে করতে পারেন, তাহলে আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আপনি যদি অর্কিড লাগান, তাহলে প্রতি মাসে 2 বার এটা স্প্রে করা দরকারই আপনার। যদি নাও লেগে থাকে, আপনি যদি করেন, তাহলে আপনার হবে না, মানে পেস্টের অ্যাটাক হবে না। ওভেরন আর কনফাইডার, এই 2টা আপনার কাছে রাখতে হবে। আচ্ছা ম্যাডাম, কিরকম ডিজিজ হতে পারে, ডিজিজের নামগুলি কি কি আমাদের এই অর্কিডের মধ্যে, যে আপনি যেন বললেন, আর কেন হবে, যদি মানে কারণটা কি ডিজিজগুলি হওয়ার পেছনে? তো দেখেন, অর্কিড কম জলে বেশি ওরা ফলন দেবে। তো কেউ যদি এটা ভাবে যে না, আমি প্রতিদিন গাছে সকালে বিকেলে জল দিলে আমার গাছে ফুল বেশি হবে, পাতা বেশি আসবে, এরকমটা না।
অর্কিডে জল কম দিতে হবে। আর যেমন ডেনড্রোবিয়ামের এই গরম অর্কিডগুলি যেটা আছে, স্পেশালি ডেনড্রোবিয়ামের কথা বলবো আমরা, তো যেমন জুলাই মাসের উইন্টার যে আমাদের হয়, যখন ঠান্ডা এসে পড়ে তখন কিন্তু ওইটাকে হাত দিলে চলবে না। হাত দিলে এটাকে অনেক উইকনেস হয়ে যাবে, ওদের রেজিস্ট্যান্সি পাওয়ার কমে যাবে, আর ওদের বিভিন্ন ধরনের বায়োটিক স্ট্রেসে ওরা ভুগবে। তাহলে কি হবে, ওদের পাতা ঝরে যাবে পুরো, আর আপনি শুধুমাত্র সিঙ্গেল একটা কেইন দেখতে পাবেন গাছে, না পাতা আছে ওইটাকে, না স্পাইক আসছে আপনার, সেই প্রবলেমটা হবে আপনার। তাহলে আপনার কি করতে হবে যে উইন্টারে ওইগুলিকে আপনি অতটা টাচ করবেন না। যখন আপনার গরম থাকবে, যেহেতু এগুলো ট্রপিক্যাল অর্কিড, তো গরমের দিনে আপনি এটাকে ভালো করে কেয়ার করুন, তাহলে আপনার এত সমস্যা হবে না। আর ডিজিজের যে কথাটা বললেন আপনি, অ্যানথ্রাকনোজ হয়, হ্যাঁ, ওটা পাতার মধ্যে ব্রাউন কালারের স্প্যাচ হয়, তারপরে পাতাটা ইয়েলো হয়ে যায়, তারপর ঝরে পড়ে। এটার মেইনলি এটাই, রুটে যদি জল বেশি জমা থাকে তাহলে ওদের রেজিস্ট্যান্সি পাওয়ার কমে যায়, ওরা তারপরে এফেক্টেড হয়ে যায় ডিজিজ দিয়ে। তো জল কম দিতে হবে, সপ্তাহে 2 বার জল, হ্যাঁ 2 বার জল দিতে হবে। আর যেই পেস্টিসাইড ইনসেক্টিসাইডগুলি বললাম এগুলি স্প্রে করতে হবে, তাহলে ওদের রোগ থেকে মুক্তি পাবে। আচ্ছা ম্যাডাম, এই অর্কিডের সিজনটা কোনটা আমাদের অর্কিড ফুলের? ফুল আসার জুন জুলাই থেকে শুরু করে আপনার লাস্ট অক্টোবর নভেম্বর পর্যন্ত ট্রপিক্যাল অর্কিডগুলি ফ্লাওয়ারিং হয়। তাহলে কি ম্যাম বর্ষাকালেও এটা ঠিক থাকবে? আর যে বিশেষ করে যেই দেশগুলিতে বা রাজ্যগুলিতে, আমাদের ভারতে বা বিদেশে যেই দেশগুলি বা রাজ্যগুলিতে বরফ পড়ছে, বরফের দেশ বা রাজ্য, ওইগুলিতেও কি এটা ঠিকভাবে থাকতে পারবে এই গাছ? হ্যাঁ, ওইটা ঠিক থাকে। যেমন ধরেন আমি সিকিমে কাজ করছি ICAR/NRCOতে, ওইখানে আমরা কি করি, গ্লাস হাউস বানিয়েছি। যেমন এই ট্রপিক্যাল অর্কিডগুলি যেগুলি আছে বাইরে, ওইখানের টেম্পারেচার 3 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যায় উইন্টারে, তো তাই আমরা কি করি, গ্লাস হাউসে রাখি ওইগুলিকে। তো এখানে টেম্পারেচার মেনটেন হয়। তারপর আমরা কখনো কখনো টেম্পারেচার বাড়ানোর জন্য অন্য আরও প্রক্রিয়া আমরা ওইটাকে করি, প্রসেস করি। তাহলে না হলে গাছের পাতা পুরো ইয়েলো হয়ে যাবে। ট্রপিক্যাল অর্কিডগুলিকে যদি আমরা কুলার ক্লাইমেটে নিয়ে যাই, পাতা ইয়েলো হয়ে ওরা খুব তাড়াতাড়ি ওর জীবনটা শেষ হয়ে যাবে। তাহলে আমাদের যেখানে আমাদের ঠান্ডা আছে, ট্রপিক্যাল অর্কিডের জন্য আমাদের গ্লাস হাউস দরকার। আর যেগুলি কুলার ক্লাইমেটের অর্কিড আছে, যেমন সিকিমে সিম্বিডিয়াম অনেক বেশি হয়, তো ওইটাকে ত্রিপুরায় যদি আনি তাহলে ওইটার টেম্পারেচার যে রিকোয়ারমেন্ট ফ্লাওয়ারিং আসার ভেজিটেটিভ স্টেজের, ওই টেম্পারেচারটা আমাদের মেনটেন করতে হবে এইখানে। এখানে বর্ষাকালের জন্য কি করতে হবে? গ্লাস হাউস দরকার হবে নাকি কিরকম ভাবে বর্ষাকালে এটা বাঁচানো যাবে এই গাছটাকে আমাদের ত্রিপুরাতে? বর্ষাকালে বাঁচানো তো যাবেই, কেননা বর্ষাকালে তো আরো ভালো হবে এই ট্রপিক্যাল অর্কিডের জন্য, কারণ ওদের তো হিউমিড লাগে, হট অ্যান্ড হিউমিড ক্লাইমেট। তো বর্ষাকালে আমাদের হিউমিডিটি তো ভালো থাকে, তো ট্রপিক্যাল অর্কিডের জন্য কোনো সমস্যা নেই। আর আমরা তো ওটাকে মানে 75% শেডে রাখছি, তো বর্ষা থেকে ওদের কোনো প্রবলেম হবে না। কেন নর্মাল যেটা আমাদের রেইন ওয়াটার, এটা তো অর্কিডের জন্য খুবই ফেভারেবল। ম্যাডাম আপনি এক্ষুনি বললেন 75% শেডের, তো শেডটা ম্যাম কি দিয়ে তৈরি করতে হবে? শেডের যেমন শেড নেট দিয়ে আমরা করতে পারি। আপনার হাউস আছে, যেমন কৃষকরা ইনিশিয়ালি ওরা এত বড় শেড নেট বানাতে পারবে না, এটাকে অনেক বেশি কস্ট ইনভলভমেন্ট হয়, তো ওরা টানেল বানাতে পারে, পলিথিনের টানেল বানিয়ে তারপর ভিতরে শেড নেট লাগাতে পারে 75%। আর এর থেকে বেশি যদি ওদের সমস্যা হচ্ছে, তাহলে ওরা বড় একটা হাউস বানাতে পারে, ঠিক আছে। আর প্রথমে একটা নেট দিয়ে যদি দেখে তারপরে রোদ্রের আলোটা বেশি লাগছে, তাহলে 2টা স্টেপ ওয়াইজ দিতে পারে নেটের। প্রথমে একটা লেয়ার দিতে পারে, তারপর আরেকটা লেয়ার দিতে পারে, এতে সূর্যের যে তাপমাত্রাটা এটাও একটু ম্যানেজমেন্ট হবে। কেন যদি আবার রোদ্রের আলো লেগে যায়, এতেও আবার সমস্যা হবে, গাছের পাতাগুলি ইয়েলো হয়ে যাবে, তারপর ঝরে পড়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের যে প্রজেক্টটা আপনি করবেন ওইটা নিয়ে যদি একটু কিছু বলেন, আমাদের কিরকমভাবে করবেন, কি কি এখন অবধি আপনি করলেন, এই সব কিছু নিয়ে যদি একটু। তো এখন পর্যন্ত আমাদের বায়োরিয়েক্টর নিয়ে প্রোগ্রামটা এখনও শুরু হবে, এটা এখন। তো বায়োরিয়েক্টর আমরা তামিলনাড়ু ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর বানানা যেটা আছে তিরুচিরাপল্লী তামিলনাড়ু, ওইটা থেকে বায়োরিয়েক্টর আনছি। তারপর বায়োরিয়েক্টরে আমরা প্লান্টলেট ডেভেলপ করব থ্রু টিস্যু কালচার, কারণ অর্কিডের যে সিডটা থাকে এটা এন্ডোস্পামে, এটাতে ফুড রিজার্ভ থাকে না, তো না থাকাতে এটা বাইরে জার্মিনেশন হয় না। তো তাই এটা আমরা অর্কিড টিস্যু কালচার দিয়ে এটাকে জার্মিনেশন করা হয়, প্লাস আমরা মেরিস্টেম কালচারও করি। তো যেমন অক্সিন সাইটোকাইনিনের হরমোনগুলির কনসেন্ট্রেশনটা আমি বদলে দিই, আমরা যখন অর্কিডের পাতা থেকে নতুন গাছ বানাই,
পাতাটাকে কেটে আমরা ইন্ডাকশনে দিই, ওইটাকে বেশি সাইটোকাইনিন দিয়ে অক্সিজেনের মাত্রাটা কম দিয়ে আমরা প্রথমে ইন্ডাকশন করি, তারপর এটা থেকে প্লান্টলেট ডেভেলপড হয়। তো বায়োরিয়েক্টর টেকনোলজিতে আমরা কি করব যে এটার পিএলবি একটা জেনারেট হয়, প্রোটোকম লাইক বডিজ বলে এটাকে বায়োটেকনোলজির ভাষায়। ওইটাতে বায়োরিয়েক্টরে রাখবো, রাখার পরে একটা বায়োরিয়েক্টর থেকে 700 প্লান্টলেট তৈরি হবে, যেটাকে আমরা ত্রিপুরার মধ্যে আমরা এসএসজি গ্রুপ বানাবো, 10টা থেকে আমরা 20টা গ্রুপ বানাবো, তারপর ওদেরকে ফ্রিলি আমরা ডিস্ট্রিবিউট করব এই গাছের চারাগুলি, অর্কিড গাছের চারাগুলি, যাতে ওরা ছোট ছোট গ্রুপ বানিয়ে বিজনেস করতে পারে। আর ত্রিপুরা যেহেতু একটা ফুলের মানে ফ্লাওয়ার লাভিং স্টেট, তাই এখানে মার্কেটিংয়ের কোনো সমস্যা নেই। যদি আমরা অর্কিডের মার্কেটিং নিয়ে কথা বলি তাহলে এটাতেও কোনো সমস্যা হবে না। তো আমার প্রজেক্টটার মেইন উদ্দেশ্য এটাই যে প্রমোশন কীভাবে করবো আমরা ত্রিপুরাতে অর্কিডের। হ্যাঁ, তো এটা নিয়েই কথা, কেননা ফুলটা একটা নতুন হবে। আমি মার্কেট অলরেডি সার্ভে করে দেখলাম এখানে শুধু ডেনড্রোবিয়াম অর্কিড পাওয়া যায়, ফ্যালেনপসিস অর্কিড এখনও মার্কেটে আসেনি। তো ওরা যদি আমার প্লান্টলেটটা নিয়ে কাল্টিভেট করে তাহলে আশা করি ওরা ভালো একটা ইনকাম গেইন করতে পারবে। হ্যাঁ ম্যাডাম, কৃষকরা এটার জন্য ফান্ডিং কোথা থেকে পাবে, বা আপনারা কোথা থেকে ফান্ডিংটা পাবেন এই অর্কিডের প্রজেক্টটার জন্য? আচ্ছা, তো আমাদের ফান্ডিংটা পুরোটা ডিএসটি করবে, ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নিউ দিল্লি। ওইটা থেকে পুরো ফান্ডিং হবে। ওইটা থেকে প্রথম যে বললাম প্লান্টলেট ডেভেলপড হবে, তারপর ওমেন্সদের ক্লাস্টার গ্রুপ বানানো হবে, ওদের ট্রেনিং হবে যে কীভাবে ওটাকে ওরা দেখাশোনা করবে, তারপর মার্কেটিং করবে, পুরো ওদেরকে ট্রেনিং দেওয়া হবে। আর পুরো খরচটাই ডিএসটি দেবে ওদের ট্রেনিংয়ের জন্য। ওদের যেমন ওরা ওদের গ্রাম থেকে বা যে কোনো জায়গা থেকে, ওদের বাড়ি থেকে আমরা একটা পার্টিকুলার জায়গা নির্দেশ দেব, হ্যাঁ এখানে আপনারা আসুন, আপনাদের ডিস্ট্রিবিউশন হবে। আসা যাওয়ার খরচটাও আমরা দিয়ে দেবো ওদেরকে, গাড়ি ভাড়া থেকে ওদের, প্লাস আরও যে খরচগুলি হয় সেগুলি আমরা বহন করব। আচ্ছা ম্যাডাম, আপনি বলছেন যে মহিলাদেরকে দেওয়া হবে, তো এটা কি স্পেশালি শুধু মহিলাদের জন্য নাকি পুরুষদের জন্য? এটা স্পেশালি আমি এটা লিমিটেড করেছি মহিলাদের জন্যই, মহিলা এম্পাওয়ারমেন্ট করার জন্য। হ্যাঁ, তারপর এটার জন্য কি কৃষকরা যারা মহিলারা কাজ করবে ওরা লোন পাবে সরকারের কাছ থেকে বা কিছু এরকম? দেখেন, লোনের ব্যাপারটা আমি ঠিক ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না, কেননা আমার কাজ হচ্ছে ওদেরকে এনকারেজ করে এই বিজনেস ভেঞ্চারটা ইনিশিয়েট করা। বাকি লোনটা আপনাকে একটু কনসাল্ট করতে হবে। আচ্ছা ম্যাডাম, আপনি যেন বললেন ফুলের চারা দেওয়া হবে মহিলাদের, তো এটা কি কোনো স্পেসিফিক নাম্বার আছে যে এতটাই দেওয়া হবে নাকি যে যতটা পারে? না, এরকম কোনো স্পেসিফিকেশন আমরা এখনো মানে প্রিপেয়ার করিনি। ওদের যদি রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ ওরা বলে হ্যাঁ আমরা এতটুকু করতে পারবো, কিন্তু ওদের মানে বেসিক যে কথাটা এটা হচ্ছে ওদেরকে করতে হবে। এরকম না যে আমরা চারা দিলাম আর ওটা চারা নিয়ে ওরা বিজনেসটা করলো না, কেননা চারা শুধু নিলেই বিজনেস হয়ে যাবে না। চারা নিয়ে তারপর ওদেরকে ভালো করে যত্ন করতে হবে, তারপর এটাতে ফুল আসবে, তারপর ওইটাকে মার্কেটিং মানে সেলিং করবে। এটা যে স্পাইক করে বলেন, অথবা পটেড প্লান্ট ওরা এজ এ প্লটেড প্লান্টও ওরা বিক্রি করতে পারেন। আপনি এটা হয়তো বা জানেন যে প্যাফিওপাডিলাম বলে একটা ফুল থাকে, অর্কিডের একটা জেনারা আছে, এটা মেঘালয়ের স্টেট ফ্লাওয়ার। এটার একটা গাছের দাম 5000। তো আপনি মানে প্যাফিওপাডিলাম আমাদের এখানে হবে না এতটা, কেননা ক্লাইমেটটা কুলার ক্লাইমেট একটু দরকার হয়। তো এখানে ফ্যালেনপসিসটা আর ডেনড্রোবিয়াম ব্যান্ডা এগুলি ভালো হবে। তো ওদের এটা ওরা করে তারপর ওরা দেখতে পারে যে কীরকম ওরা আরও কোনো যদি প্রবলেম হয় আমাদের ফোন নাম্বার দেওয়া হয়েছে, আপনি এটাকে যোগাযোগ করতে পারেন, আপনাকে সব সহযোগিতা করা হবে। ম্যাডাম, একটা চারা থেকে গাছটা তৈরি হতে আপনি বললেন প্রায় 1 থেকে 1.5 বছর লাগবে ফুল আসতে। তো এতদিন এত গ্যাপটার মধ্যে ওদের বাজারে যাওয়া পর্যন্ত, গাছটা বাজারে বিক্রি করা পর্যন্ত, তো এতদিন ওরা মানে কিভাবে ওদের জীবন জীবিকা চালাবে এটা নিয়ে কি আপনারা কিছু ভেবেছেন? দেখেন, ওরা এরকম করতে পারে, ওরা মিক্স ক্রপিংয়ের সিদ্ধান্ত নিতে পারে। যেমন অর্কিডে আপনি ট্রেতে লাগালেন যে ট্রেটা, তো এটা যদি আপনি ডিফারেন্ট লেয়ারে করেন, মাল্টি লেয়ার এগ্রিকালচার যেটাকে আজকাল খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে সরকারে, তো আপনি যদি মাল্টি লেয়ারে করেন এটা, তাহলে উপরে আপনি অর্কিডগুলি রাখলেন আর নিচে আপনি ভেজিটেবল লাগালেন, যেমন আপনি ধনিয়া পাতা লাগাতে পারেন বা কোনো শাক লাগাতে পারেন, লাল শাক হয়ে গেল বা অন্য কোনো শাক, তাহলে এটা এক্সট্রা একটা ইনকাম হবে। বাকি আমাদের যে মেইন টার্গেটটা ওটা হচ্ছে ইনিশিয়েশন করা অর্কিডেরই, বাকি আমরা এখনো টার্গেট তো করিনি। হ্যাঁ,
কেননা ক্লাস্টার ফরমেশন করতেও এক বছর সময় লাগে, সিলেকশন অফ বেনিফিশিয়ারি, তারপর ওদেরকে ট্রেনিং দেওয়া যে কিভাবে ওরা যত্ন নেবে। তো এটা 1 বছর তো সময় লেগে যাবে, ততক্ষণে ওদের যদি আমরা প্লান্টলেট দেবো, এটা অলরেডি 1 ইয়ার ওল্ডই দেবো, তো ওদেরকে শুধু 6 মাস যত্ন নিতে হবে। ম্যাডাম, আমরা এখন আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনি যদি আমাদের দর্শকদের বা কৃষকদের বা মহিলাদের কিছু বলতে চান এই প্রজেক্টটা নিয়ে, বা কিরকমভাবে ওরা কাজটা করতে পারে, একটু যদি আমাদের বলেন। মহিলাদের তো ওদেরকে আমরা এটাই বলবো যে সবচেয়ে প্রথমে ওদের ইন্টারেস্ট থাকা দরকার। আমরা যে কোনোই আমাদের জীবনে একটা কাজ করি, ওদের সবচেয়ে প্রথম ইন্টারেস্ট থাকা দরকার। ইন্টারেস্ট না নিয়ে বা ওদের ওইটাতে যে বিজনেস স্কোপ দেখতে পারছে না, তাহলে ওরা ওই বিজনেসটাতে অনেকটা বেশি সাকসেসফুল হবে না। তো যারা ইন্টারেস্ট আছে, অর্কিড লাগাতে ভালোবাসেন, দেখতে ভালোবাসেন, এরকম লোকদের আমরা, মহিলা কৃষকদের আমরা বলতে চাই যে ওরা আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের গ্রুপ বানান, তারপর আমি আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং দেব। ট্রেনিং দেওয়ার পর আপনাদের আমি গাছের চারা বিতরণ করব। ম্যাডাম, ট্রেনিংটা কত দিনের হবে? ট্রেনিংটা ওদের উইকলি জাস্ট 3 ডেজের ট্রেনিং হবে, 3 ডেজ। তারপর আমার নাম্বার দেওয়া হবে, ওদের যে কোনো সমস্যা হলে, গাছের মনে করেন গাছের রোগের আক্রমণ হলো বা গাছে নিয়ে যে কোনো সমস্যা হলো, ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। যেমন পটিং মিডিয়ার ওদের সমস্যা হতে পারে, কীভাবে পটিং মিডিয়াটা বানাবো বা পাচ্ছি না আমরা, সবগুলি আমি ওদেরকে যোগাযোগ করলে আমি সহায়তা করতে পারবো। ম্যাডাম, কোনখানে দেওয়া হবে এই ট্রেনিংটা? ট্রেনিংটা ত্রিপুরাতে দেওয়া হবে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডিডি ত্রিপুরা থেকে। আমরা আজকে কৃষি দর্শনে অর্কিড নিয়ে অনেক কিছু জানতে পারলাম, কিভাবে অর্কিড আপনারা লাগাতে পারেন, কিভাবে অর্কিড নিয়ে আপনারা বাজারে বিক্রি করতে পারেন। তো আজকের কৃষি দর্শনের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আরও এরকম অনেক কিছু জানতে আমাদের এই কৃষি দর্শনের প্রোগ্রাম আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ।